পশ্চিমবঙ্গে জঙ্গিরা নিজেদের জাল বিস্তার করছে। এইটা কোনো নতুন খবর নয়, খবর হলেও নতুন খবর নয়, কারণ এখন তো আমরা 2-3 দিন অন্তর অন্তর খবর পাই যে 2-3 জন কোথাও লুকিয়ে বসেছিল, ঘাপটি মেরে জঙ্গিমূলক কাজকর্ম নাশকতার ছক করছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে বা জেলে রাখা হয়েছে ইত্যাদি খবর মাঝে মধ্যেই উঠে আসে। পশ্চিমবঙ্গের মানুষজন আগে চিন্তা করতেন, এখন পরিস্থিতি দাঁড়িয়েছে সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একখানা পেন নাম ঠুকে তারা বেরোন এবং তারপরে যদি বেঁচে বাড়ি ফিরে আসতে পারেন ঘুমানোর আগে আরেকখানা পেন নাম ঠুকে ঘুমাতে যান। তো এটা তো নতুন খবর নয়, জঙ্গি কার্যকলাপ বা জঙ্গিরা নিজেদের জাল বিস্তার করছে এটা পুরনো খবর। তাহলে নতুন খবরটা কি? নতুন খবর হলো পশ্চিমবঙ্গে জঙ্গিরা নিজেদের জাল বিস্তার করছে এবং সেটা তারা করছে পশ্চিমবঙ্গের জেলের ভেতর থেকে। হ্যাঁ, মানে যে জেলের ভেতরে আমরা বিভিন্ন অপরাধী, সন্ত্রাসবাদী, জঙ্গি, অভিযুক্ত, চোর, ডাকাত এদেরকে ভরে রাখি, সেই জেলের মধ্যে জেলটাকে জঙ্গিরা একটা কোচিং সেন্টার হিসেবে ব্যবহার করছে। নতুন জঙ্গি যারা জেলে ঢুকছে তারা হয়ে যাচ্ছে হেডমাস্টার, আর জেলের ভেতরে অন্যান্য যারা রয়েছে চোর ডাকাত বা অন্যান্য কোনো অপরাধে অভিযুক্ত বা অপরাধী যারা দোষী সাব্যস্ত তারা রয়েছে, তাদের শিখিয়ে পড়িয়ে সুন্দর করে জঙ্গি তৈরি করা হচ্ছে এবং এইভাবে নতুন জঙ্গি বেরোচ্ছে পশ্চিমবঙ্গের জেলগুলো থেকে। মানে পশ্চিমবঙ্গে অন্য কোথাও রিক্রুটমেন্ট হোক বা নাই হোক, জেলের ভেতরে একেবারে ব্যাপক পরিমাণে জঙ্গি রিক্রুটমেন্ট, জঙ্গি নিয়োগ চলছে। আর গোদের ওপর বিস্ফোরা হলো শুধুমাত্র জেলের ভেতরে নতুন জঙ্গি তৈরি করা হচ্ছে তাই নয়, ধর্মান্তকরণ করে নতুন জঙ্গি তৈরি করা হচ্ছে। এবার দেখুন, এই ধর্মান্তকরণ বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। যে কোনো কাউকে জঙ্গি বলে দাগিয়ে দেওয়াটাও অত্যন্ত সিরিয়াস এবং সেন্সিটিভ একটি ইস্যু। কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে উঠে আসছে, পুলিশের তরফ থেকে যে তথ্য সামনে রাখা হচ্ছে, নিঃসন্দেহে সেটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ইস্যু। এই মুহূর্তে একটি খবর বলছে যে আসাম এসটিএফ এর গ্রেপ্তার করা 3 জন জঙ্গি, পশ্চিমবঙ্গ পুলিশের গ্রেপ্তার করা 6 জন জঙ্গি এবং তার সঙ্গে আরও এক জঙ্গি যার নাম বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল, এদের আমাদের রাজ্যে বহরমপুর আদালতে পেশ করা হয়েছিল। পুলিশ গ্রেপ্তার করেছে, বহরমপুর আদালতে পেশ করা হয়েছে। এবার সেখানে ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে পুলিশ আদালতে জানাচ্ছে যে আনসার জঙ্গি তারিকুল বহরমপুর জেলের ভেতরে বসে অন্তত 3 জনের ধর্মান্তকরণ করেছে, যার মধ্যে একজন হচ্ছে এই বিপ্লব বিশ্বাস, যিনি কিনা নদিয়ার বাসিন্দা এবং ধর্মান্তকরণের পর তার নতুন নাম হচ্ছে আব্দুল। এবং এই বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল জামিনে মুক্তি পাওয়ার পর জঙ্গি তারিকুল এই বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুলকে ইসলামী জঙ্গিবাদ প্রচারের কাজে নিয়োগ করেছিল। এবার এই আব্দুলকে তো ধরে ফেলেছে পুলিশ, কিন্তু সেটা পুলিশের জন্য খুব একটা রিলিফ নয়, মেজর কোনো রিলিফ নয় বা তারা শান্তি পেয়েছে যে একে ধরা গেছে, প্রচার করছিল ধরে ফেলেছি ভালো হয়েছে, না। তার কারণ হচ্ছে ওই যেটা আগেই বললাম, পুলিশ বলছে বহরমপুর জেলে বসে জঙ্গি তারিকুল 3 জনের ধর্মান্তকরণ করেছে, যার মধ্যে একজন বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল, আরও অন্তত 2 জনের ধর্মান্তকরণ করেছে এই জঙ্গি তারিকুল। তাদের 2 জনকে পুলিশ এখনো খুঁজছে। এবার এখানে অবশ্যই একটা লজিক্যাল প্রশ্ন উঠে আসে যে জেলের ভেতরে এগুলো হচ্ছে কি করে? দেখুন, যদি কারুর পরিস্থিতির সুযোগ নিয়ে সে জেলের ভেতরে আছে, সেই রকম একটা ভালনারেবল পরিস্থিতিতে একজনের পরিস্থিতির সুযোগ নিয়ে যদি তার ধর্মান্তকরণ করা হয় এবং সেই ধর্মান্তকরণ করা হচ্ছে এই উদ্দেশ্যে যে তাকে জঙ্গি কাজকর্মে কাজে লাগানো হবে, তাকে সন্ত্রাসবাদী তৈরি করা হবে, দিস ইজ দ্য ওয়ার্স্ট টাইপ অফ ক্রাইম দেয়ার ক্যান বি। এবং এটা কিন্তু হতে পারে না, আইনেও এটা হতে পারে না। কাজেই এই ধরনের পরিস্থিতি যদি জেলের ভেতরে তৈরি হয় যেখানে জঙ্গি করার উদ্দেশ্যে কারোর ধর্মান্তকরণ করা হচ্ছে, এটা অত্যন্ত সিরিয়াস একটা ইস্যু। এখানে অবশ্যই প্রশ্ন উঠে আসে যে জেলের ভেতরে নিয়ম কানুন এগুলো কি নেই? দেখার জন্য কেউ নেই? পুলিশ প্রশাসন তাহলে কি করছে জেলের ভেতরে যদি এই কাজ হয়? যে জঙ্গিদের শাস্তি পাওয়ার জন্য জেলের ভেতর পাঠানো হচ্ছে, তারা যদি জেলের ভেতরে বসে মনে করে যে আচ্ছা সহজে কি করে জঙ্গি হওয়া যাবে, আমি জেলের ভেতরে বসে পাঠ দেবো, এসো সহজে জঙ্গি হই, আমরা সহজে জঙ্গি হতে শিখি, এবং সেখান থেকে নতুন জঙ্গি তৈরি করবে এবং তারপর নাম বদলে তাকে জঙ্গি কাজে লাগিয়ে দেবে জেল থেকে বেরোনোর পর, এটা যদি হয় তাহলে আমাদের রাজ্যের এই সংখ্যালঘু যারা মন্ত্রী রয়েছেন, যারা সংখ্যালঘু বিষয়ক জিনিসপত্র দেখেন, মন্ত্রিত্ব পদ ক্ষমতা সব যাদের রয়েছে, তারাই বা কি করছেন? আর অন্যদিকে আমাদের কারামন্ত্রী, জেলের দায়িত্ব যার, তিনিই বা কি করছেন? আপনি দেখুন, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আপনারা জানেন আমাদের রাজ্যে একজন লাইব্রেরি মিনিস্টার রয়েছেন, সিদ্দিকুল্লাহ মহাশয়। তিনি যে এক্স্যাক্টলি কাজটা কি করেন সেটা অনেকেরই জানা নেই, বেশিরভাগ মানুষই সেটা জানেন না, কিন্তু তিনি আছেন, একটা মন্ত্রীর পদে বসে আছেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মনে করেন যে একটা সংখ্যালঘু একজন মানুষকে যদি একটা পদে বসানো না হয়, মন্ত্রিত্ব দেওয়া না হয়, তাহলে এই রাজ্যের সংখ্যালঘুরা রেগে যেতে পারেন, ভোট না দিতে পারেন। আবার ওদিকে সিদ্দিকুল্লাহ মহাশয় তিনিও ওই মন্ত্রিত্বটুকু পেয়েই লাইব্রেরি মিনিস্টার হয়েই তিনিও সন্তুষ্ট রয়েছেন।
এবার আপনি যদি কারামন্ত্রীর কথা বলেন, একটা সময় আমাদের রাজ্যের কারামন্ত্রী ছিলেন অখিল গিরি। এবার অখিল গিরিকে কারামন্ত্রী হিসেবে আপনারা কতটা মনে রেখেছেন জানি না, কিন্তু নিশ্চয়ই অখিল গিরিকে মনে রেখেছেন, কারণ তিনিই হচ্ছেন সেই মন্ত্রী যিনি আমাদের রাজ্যে একজন মহিলা সরকারি কর্মচারীকে জানোয়ার, বেয়াদব এই সমস্ত কিছু বলে গালিগালাজ করেছিলেন। তারও আগে তিনি আরও বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত হয়েছিলেন আমাদের দেশের সম্মানীয় রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করার জন্য। তারই সঙ্গে অখিল গিরি এবং শুভেন্দু অধিকারীর সম্পর্কের কথাও সকলেরই জানা। অখিল গিরি অসাধারণ সব মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে, বিরোধী দলনেতাকে নিয়ে। একটা সময় অখিল গিরি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছিলেন যে শুভেন্দু কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি করছে, একেবারে মেরে ওর হাত পা ভেঙে দিতে হয়, ওর পাঁজর ভেঙে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় চান না তাই চুপ করে আছি, আমরা রাস্তায় নামি না তাই চুপ করে আছি, কিন্তু না হলে ওর পাঁজর ভেঙে দিতাম। সবসময় আমরা চুপ করে থাকবো না, দলকে বাঁচাতে সর্বশক্তি দিয়ে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ব। যাই হোক, এত রকম কথা, এত রকম কাজ কারবারের জন্য অখিলগিরিকে কারামন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে এবং সেই পদে নতুন যিনি এসেছেন, এখন আমাদের রাজ্যের নতুন যিনি কারামন্ত্রী তিনি হলেন চন্দ্রনাথ সিনহা। এবার তিনি আবার আমাদের রাজ্যের ক্ষুদ্র কুটির ও বস্ত্রশিল্পের মন্ত্রীও বটে। তিনি আবার অখিলগিরির মতো অত খাপ খোলেন না, অত কথাবার্তা জোরে জোরে অত কিছু বলেন না। এবার চন্দ্রনাথ সিনহা সাধারণত একটু আড়ালে থেকে কাজকর্ম করেন, এটা সকলেই জানেন, কিন্তু চন্দ্রনাথ সিনহাও চর্চার কেন্দ্রে কিন্তু এসেছিলেন। কোন সময়? লোকসভা নির্বাচনের ঠিক আগে গত বছর শোনা গিয়েছিল যে স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে যে তদন্ত হচ্ছিল সেখানে ইডি তদন্ত করতে আসে। চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি যায় এবং সেখানে অভিযান চালিয়ে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা চন্দ্রনাথ সিনহা সারা জীবন আড়ালে কাজকর্ম করেন, এই হিসেবেই তিনি পরিচিত ছিলেন। কিন্তু এই 41 লক্ষ টাকা তার বাড়ি থেকে উদ্ধার হওয়ার পরে তিনি কিন্তু চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন। কিন্তু বেশ কিছুদিন তিনি চর্চার কেন্দ্রে থাকলেও তারপর তিনি আবার ভ্যানিশ হয়ে গেছেন এবং এখন এই যে পরিস্থিতি হচ্ছে তাতেও আপনি কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার খুব যে কোনো বক্তৃতা বা বক্তব্য শুনতে পাবেন এমনটাও খুব একটা আশা করা যাচ্ছে না। অর্থাৎ কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে শেষ কয়েক বছরে পশ্চিমবঙ্গের জেলগুলোর মধ্যে, তার উত্তর আপনাকে দুজন দিতে পারেন। এক হচ্ছে প্রাক্তন কারামন্ত্রী এবং আরেক হচ্ছেন বর্তমান কারামন্ত্রী, যারা দুজনেই নিজেরা জেলে যাওয়ার থেকে জাস্ট কিছু দূরে বসে রয়েছেন। ধর্মান্তকরণ অত্যন্ত সিরিয়াস ইস্যু। কারোর মগজ ধোলাই করে তাকে যদি জঙ্গি কার্যকলাপে লাগানো হয়, তাকে যদি সন্ত্রাসবাদী তৈরি করা হয়, তাহলে সেটা আরও সিরিয়াস ইস্যু। আর এই দুটোই যখন একসঙ্গে হয় এবং পশ্চিমবঙ্গের জেলের ভেতরে হয়, তখন বুঝতে হবে পশ্চিমবঙ্গের জেলগুলোর ভেতরে আলাদাই কাণ্ড কারখানা চলছে। তার মানে সেখানে সেই রকম নজরদারি চলছে না, সেই রকমভাবে জিনিসপত্র দেখা হচ্ছে না। যাদের শাস্তি পাওয়ার জন্য জেলের ভেতরে পাঠানো হয়েছে বা সংশোধনের জন্য জেলের ভেতর পাঠানো হয়েছে, সংশোধনাগার কথাটা বলতে অনেকে ভালোবাসেন, দুটোর একটাও জেলের ভেতর হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো ধর্মান্তকরণ করে অন্য ধর্মে একজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে, যার উদ্দেশ্য হলো একে দিয়ে এবার জঙ্গিমূলক কাজকর্ম করাবো, নাশকতার ছক এখানে কষা হবে। এই জিনিসটা যখন আমাদের রাজ্য পুলিশের তরফ থেকে, বেঙ্গল পুলিশের STF এর তরফ থেকে আদালতে রাখা হচ্ছে, তার মানে ইন্টারনালি এটা নিয়ে তাদের মধ্যে চর্চা হয়েছে। তার মানে এই খবর আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী জানেন না, এটা হতে পারে না। এই ডিসিশন হয়েছে যে আদালতের সামনে এই বিষয় তুলে ধরা হবে। তাহলে এই সবটা জানার পরেও, এই ধরনের কাণ্ড কারখানা ঘটছে এগুলো জানার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কি পদক্ষেপ নিয়েছেন, এগুলোকে আটকানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই উত্তরটা জানার দরকার। এই উত্তরটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান না করুন এই উত্তরটা জানার আগে পশ্চিমবঙ্গকে যেন মৃত্যুর সম্মুখীন হতে না হয়। একটা ছোট্ট জায়গার ভেতরে যদি এইভাবে জঙ্গি রিক্রুটমেন্ট চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের আর ওই বাইরে থেকে জঙ্গিরা হানা দেবে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, ভেতর থেকেই জঙ্গিরা বেরিয়ে এসে রাজ্যে হানা দেবে এই চিন্তা করতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।